গল্পের শুরু হয় ১৯৯২ সালে রুদ্রগিরি নামের একটি গ্রাম থেকে। এখানে আমরা এক ব্যক্তিকে দেখি যে তার স্ত্রী মল্লিকাকে খাবার দিতে বলে। খাবার খাওয়ার সময় মল্লিকার মনে হয় যেন কেউ তাকে ডাকছে। কে এসেছে তা দেখতে সে বাইরে যায়। তবে অনেকক্ষণ পরেও মল্লিকা ফিরে না আসায় তার স্বামী তাকে খুঁজতে বাইরে যায়। বাইরে গিয়ে সে ঝোপের কাছে দেখতে পায় যে মল্লিকা নিজের হাত কেটে নিজেই খাচ্ছে। এটা দেখে সে স্তম্ভিত হয়ে পালিয়ে যায়। অন্যদিকে একই গ্রামে এক ব্যক্তি সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে একটি সুর শুনতে পায়। সুরের উৎস খুঁজতে গিয়ে সে একটি গাছের কাছে পৌঁছে যায় এবং হঠাৎ জোরে জোরে নিজের মাথা নিজেই গাছে ঠুকতে শুরু করে, যার ফলে তারও মৃত্যু হয়। ওই গ্রামে তৃতীয় একটি ঘটনা ঘটে, যেখানে একজন নাপিত এক ব্যক্তির দাড়ি কাটছিল। হঠাৎ নাপিত তার খুর খুঁজে পায় না। তখন আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার হাতে সেই খুর ছিল। মেয়েটি খুর দিয়ে নিজের কান কেটে নিজেই খেতে শুরু করে। এই দৃশ্যটি অত্যন্ত ভয়ানক ছিল। এই ঘটনার পরে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে রাজার কাছে যায় এবং বলে যে হয়তো তাদের গ্রামে কোনো অশুভ আত্মার প্রভাব পড়েছে। কেন জানি না, মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছে। রাজা তাদের আশ্বস্ত করেন এবং বলেন, আপনারা চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রাজা সাহায্য চাওয়ার জন্য তার মায়ের কাছে যায়, যার বয়স প্রায় ১০০ বছরেরও বেশি। রাজা পুরো বিষয়টি তার মাকে জানান। তখন তার মা একটি বড় বাক্সের দিকে ইশারা করেন। রাজা বাক্সটি খুলে দেখেন যে সেখানে একটি ছোট বাক্স রয়েছে। ওই বাক্সে কি আছে তা নিয়ে পরে বলা হবে। রাজা অনেক সোনা, মূল্যবান জিনিস এবং একটি ঘোড়া নিয়ে সেই বাক্সসহ জঙ্গলের দিকে রওনা দেয়। যাওয়ার সময় তিনি বললেন যে তাকে একটি প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে। আমরা দেখি গ্রামের কিছু লোক একটি মৃতদেহ গ্রামের বাইরে নিয়ে যায় এবং প্রকৃতির উদ্দেশ্যে তা উৎসর্গ করে। তারা মৃতদেহটি পোড়ায়ও না বা মাটিতে পুঁতেও দেয় না। একজন বৃদ্ধ তাদের বলে, মৃতদেহটি রেখে দাও এবং কেউ পিছনে ফিরে তাকাবে না। সেখানে একটি সীমানা লাইন ছিল, যা গ্রামের লোকেরা অতিক্রম করত না। এই সীমানার পিছনে একটি গভীর রহস্য ছিল। ঠিক সেই সময় সেই মৃতদেহটি কেউ তুলে নিয়ে যায়। এরপর গল্পে নায়কের এন্ট্রি হয়। নায়কের নাম লিঙ্গম। সে একজন অনাথ এবং টাকা রোজগারের জন্য বন্ধুদের সঙ্গে মিলে মদ বিক্রি করে। অন্যদিকে আমরা গ্রামের জমিদার বরাজুকে দেখি। সে একজন দুর্বৃত্ত। সে গ্রামবাসীদের সুদের বিনিময়ে টাকা ধার দিত এবং পরে তাদের জমি দখল করে নিত। একদিন এক ব্যক্তি বরাজুর কাছে আসে এবং বলে, আমি পুরো টাকা নিয়ে এসেছি, আপনি আমার জমি ফিরিয়ে দিন। জমিদার তাকে বলে, আগে খাওয়া দাওয়া করো। লোকটি খাবার খেয়ে ফিরে আসে। তখন জমিদার তাকে বলে, টাকা দিয়েছো ঠিকই, কিন্তু জমি আমি তোমাকে ফেরত দেব না। এরপর জমিদার তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি গ্রামে একটি উৎসব পালিত হচ্ছে, যা তাদের কুলদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেখানে একটি বিশেষ রিচুয়াল করা হয়। আমরা দেখি একটি পরিবার যেটি পূজা উপলক্ষে গ্রামে আসে। পুজো শেষ হওয়ার পর যখন তারা গ্রাম থেকে ফিরে যেতে চায়, তখন গ্রামের এক ব্যক্তি তাদের থামিয়ে বলে যে পুজোর দিনে গ্রাম ছেড়ে যাওয়া নিষিদ্ধ। রাত হওয়ার পরে একটি রিচুয়াল শুরু হয়। রিচুয়ালটি এমন, একজন ব্যক্তির মুখে থাকে মাংসের টুকরো এবং মাথায় এক ঝুড়ি চাল ভরা থাকে। অন্য একজন ব্যক্তি মশাল হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। চাল ছিটানোর মাধ্যমে রিচুয়ালটি পালন করা হয়। এটি প্রতি অমাবস্যার রাতে পালন করা হয়, আর এই সময় গ্রামের কেউ বাইরে বের হয় না। পরে আমরা জানতে পারি লিঙ্গম নামের এক ব্যক্তি এই গ্রামের বিশেষ সদস্য। সে ছোটবেলা থেকে একজনকে সম্মান করে বড় হয়েছে। একদিন গ্রামে ঘুরতে ঘুরতে সে তার ছোটবেলার ভালোবাসা পদুকে দেখতে পায়। সে পদুকে প্রপোজ করে, কিন্তু পদু তাকে ফিরিয়ে দেয়। প্রতিদিন রাতে লিঙ্গমে একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে একটি ঘোড়া, একজন ব্যক্তি, একটি তলোয়ার, লাল চোখ এবং এক বড় প্রাণীর উপস্থিতি দেখা যায়। তার স্বপ্নে সবসময় একটি গুহার ছবিও আসে। এই স্বপ্নগুলোর জন্য সে প্রায় প্রতি রাতেই জেগে ওঠে। এরপর একটি মা এবং তার মেয়েকে দেখানো হয়। মা গর্ভবতী এবং মেয়ে খেলতে খেলতে দূরে চলে যায়। মা থেকে খুঁজতে শুরু করে। এই সময় গ্রামে মৃতদেহ সরিয়ে রাখা এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। বৃদ্ধ তাকে বলে সীমান্ত পার না হতে, কিন্তু মেয়েকে খুঁজতে গিয়ে মা সীমান্ত পেরিয়ে যায়। তবে মেয়েটি সীমান্তের এপারেই ছিল, যাকে বৃদ্ধ উদ্ধার করে। পরে আমরা দেখি সেই মা রক্তে মাখামাখি অবস্থায় ছিল এবং তাকে কিছু টেনে নিয়ে যাচ্ছিল। গ্রামের জমিদারের ছোট ভাই বালি খুবই কুচুক্করি। সে গ্রামের মেয়েদের জীবন দুর্বিষহ করে তোলে। একদিন সে একটি মেয়েকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পদু সেখানে এসে তাকে বাধা দেয়। এই খবর জমিদারের কানে পৌঁছালে সে পদুর বিরুদ্ধে কিছু করার হুমকি দেয়। পরে বালি পদুর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঠিক তখন ওই লিঙ্গম সেখানে এসে বালিকে মারধর করে। বালি পালিয়ে যায়। এই ঘটনার পর পদু লিঙ্গমের প্রতি ভালোবাসা প্রকাশ করে। এরপর আমরা গ্রামের এক সাধ্বীর আবির্ভাব দেখি, যিনি দেবী পতঙ্গীর ভক্ত। একদিন কিছু লোক তার কাছে এক ছোট মেয়েকে নিয়ে আসে, যার উপর অশুভ আত্মার প্রভাব ছিল। সাধ্বী তার জাদুকরী শক্তি দিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলে। তারপর লিঙ্গম পদুর বাবার কাছে গিয়ে তার মেয়ের হাত চায়। তখন পদুর বাবা বলে, তুমি তোমার জমি ফিরে পেলে তবে আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব। একদিন একজন কৃষক ভুলবশত সীমান্ত পার করে এবং সেখানে একটি ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়।
প্রাণীটি তাকে হত্যা করে এবং তার মাংস খেতে শুরু করে। এই ঘটনাটি লিঙ্গমের শৈশবের একটি স্মৃতির মতো মনে হয়, যেখানে তার দাদু তাকে একটি গল্প বলেছিলেন। গল্পটি ছিল এক নিষ্ঠুর রাজার সম্পর্কে, যিনি অনেক মানুষকে হত্যা করেছিলেন শুধুমাত্র রাজ্য দখলের জন্য। রাজা কলিঙ্গ নামে একটি রাজ্য দখল করতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার দাদু অদৃশ্য হয়ে যান। লিঙ্গম যখন তার দাদুকে খুঁজতে শুরু করে, তখন তার মুখে রক্ত পড়ে। উপরে তাকিয়ে সে দেখে তার দাদুরও লাশ ঝুলছে। এই ঘটনাটি লিঙ্গম স্বপ্নে দেখে। পরের দিন জমি ফিরে পাওয়ার পরে লিঙ্গম পদুর সঙ্গে বিয়ে করে। সে তার এক বন্ধুকে নিয়ে তার জমি পরিমাপ করতে যায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় সেখানেই থেকে যায়। কিন্তু তাদের বেঁচে থাকার পিছনে একটি কারণ ছিল। একদিন পদু যখন মন্দির থেকে পুজো সেরে ফিরছিল, এক সাধু তাকে সতর্ক করে বলে যে তার স্বামীর জীবনে একটি বড় বিপদ আসছে। সেই সাধু তাকে দুটি তাবিজ দেন। এই তাবিজের কারণেই তারা কোনো বিপদে পড়েনি। পরের দিন সকালে লিঙ্গমের বন্ধু তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। লিঙ্গম ফিরে এলে সে জানতে চায় সে কোথায় গিয়েছিল। লিঙ্গম জানায় যে 20 বছর আগে যখন সে তার দাদুর সাথে এই জঙ্গলে আসছিল, তার দাদুর হাতে একটি বাক্স ছিল। সেই বাক্সে একটি বই ছিল, যাতে ভবিষ্যতের অনেক প্রশ্নের উত্তর লেখা ছিল। কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণী তার দাদুকে ধরে নিয়ে যাওয়ায় সেই বইটি এখনও তার হাতে আসেনি। তাই সে বহুবার এই জঙ্গলে এসেছিল বইটি খুঁজতে, কিন্তু তাবিজ না থাকার কারণে সীমান্ত পার করতে পারেনি। এখন তাবিজ থাকার কারণে সেই সীমান্ত পার করে এবং সেই বাক্সটি খুঁজে পায়। বাক্সের ভিতরে থাকা বইটি পড়ে সে জানতে পারে যে 1800 শতকে রুদ্রগিরি নামে একটি বিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিলেন মচ্ছিরাজু নামের এক নিষ্ঠুর রাজা। তিনি নিজের ক্ষমতা বিস্তারের জন্য বহু মানুষকে হত্যা করেছিলেন। তিনি এক শক্তিশালী রাজ্যের মালিক ছিলেন। তিনি তার সাম্রাজ্য বাড়ানোর জন্য কলিঙ্গ নামের একটি রাজ্য দখল করতে তার সম্পূর্ণ সেনাবাহিনী পাঠান। কলিঙ্গ রাজ্যের রক্ষাকারী ছিলেন রাজা রানা সিং। তিনি তার রাজ্য রক্ষার জন্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু সেই যুদ্ধে মচ্ছিরাজু মারা যান। অনেক বছর পরে মচ্ছিরাজুর ছেলে বেলু রাজা হন। তার বাবার শেষ ইচ্ছা ছিল কলিঙ্গ রাজ্য জয় করা। বাবার ইচ্ছা পূরণ করতে বেলু এক শয়তান জাদুকর ধারুকার সাহায্য নেন। ধারুকা এক মন্দ শক্তির মাধ্যমে অসুরদক্ষী তৈরি করেন, যার সাহায্যে বেলু কলিঙ্গ রাজ্য দখল করেন। সেই সঙ্গে রাজ্যের সম্পদ ও পটঙ্গী দেবীর মূর্তিও নিয়ে যান। কিন্তু দেবী পটঙ্গী এতে রাগান্বিত হয়ে অভিশাপ দেন যে বেলু অমাবস্যার রাতে মারা যাবেন। অসুরদক্ষীও পরে বেলুর কথা শোনেনি এবং রুদ্রগিরি নামের মানুষদের হত্যা করতে শুরু করে। একদিন অসুরদক্ষী বেলুকেও হত্যা করে। এরপর বেলুর স্ত্রী এক সাধুর সাহায্য চান। সাধু তাকে পরামর্শ দেন যে গ্রামে দেবী পটঙ্গীর একটি মন্দির নির্মাণ করতে হবে এবং এক পুরুষের আত্মবলিদান দিতে হবে। গল্পের শুরুতে যে বৃদ্ধা মহিলাকে দেখানো হয়, তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি রাজাকে উপদেশ দিচ্ছিলেন। রাজা সবকিছু ত্যাগ করে গুহায় গিয়ে পটঙ্গী দেবীর মূর্তি স্থাপন করেন এবং নিজেকে বলি দিয়ে সেই হত্যাযজ্ঞ থামান। তার আত্মবলিদানের পর এই দুর্যোগ শেষ হয়। পরে লিঙ্গা জানতে পারে যে সে হয়তো সেই রাজবংশেরই একজন উত্তরাধিকারী। সেই গুহা খুঁজে বের করে যেখানে রাজা আত্মবলিদান করেছিলেন। গুহায় প্রচুর সোনা ও একটি শক্তিশালী তরোয়াল ছিল, কিন্তু সেই গুহায় অসুরদক্ষীর বাস ছিল। লিঙ্গা এবং জমিদারের ভাই বালি ও তার সঙ্গীদের সঙ্গে সোনার জন্য লড়াই শুরু হয়। তখনই অসুরদক্ষী এসে সবাইকে হত্যা করতে শুরু করে, কিন্তু লিঙ্গা সেই তলোয়ার দিয়ে অসুরদক্ষীকে হত্যা করে এবং সোনা নিয়ে ফিরে আসে। গল্পটি শেষ হয় একটি পোস্ট ক্রেডিট দৃশ্যে, যেখানে দেখা যায় গ্রামে আবার অসুরদক্ষী ফিরে এসেছে, তবে এবার দেবী পটঙ্গী জেগে উঠেছেন তাকে থামানোর জন্য। আর এভাবেই গল্পটি শেষ হয়। হয়তো এর দ্বিতীয় পর্ব আসবে।